আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার সাপ্তাহিক লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান প্রতি সপ্তাহে ক্যান্সার আনসার লাইভ করে থাকি। আজকের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি হচ্ছে রেডিওথেরাপি কি, কেন এবং কিভাবে। প্রিয় দর্শক, আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন নিজ নিজ এলাকার নাম উল্লেখ করে কমেন্ট করুন। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান এবং নিজ নিজ প্রোফাইলে আজকের লাইভটি শেয়ার করার মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবেন, সেই অনুরোধ করছি। প্রিয় দর্শক, তবে শুরু করা যাক আজকের ক্যান্সার আনসার লাইভ। রেডিওথেরাপি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে রেডিও অ্যাক্টিভ এনার্জি এর মাধ্যমে ক্যান্সার কোষটাকে ধ্বংস করে ফেলা হয়। অর্থাৎ ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য রেডিও অ্যাক্টিভ এনার্জি, সাধারণত এক্স রে বা গামা রে এনার্জি ব্যবহার করা হয়। তো এই এনার্জিটা লোকালাইজড ডিজিজের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, সাধারণত কিউরেটিভ ইন্টেন্টে। দেখা যায় যে আমরা বিভিন্ন পদ্ধতিতে সেটা প্রয়োগ করি। তার ভিতরে একটি হচ্ছে যে শরীরের বাইরের থেকে দেওয়া যায়, শরীরের ভিতর থেকে দেওয়া যায়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা ইনজেকশনের মাধ্যমেও দেওয়া যায়। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু রেডিওথেরাপির যেই ধারণা, আমরা শুধু বাইরেরটা আর ভিতরটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। ইনজেকশনের মাধ্যমে রেডিওথেরাপি সেটি আসলে একটি লেটেস্ট একটি ধারণা, যেটি এখনো আসলে বাস্তবে প্রয়োগ করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো বাইরের থেকে যেটা করা হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল বিম রেডিওথেরাপি। যা আমরা সাধারণত রেডিওথেরাপি বলতে যেটা বুঝি বা মেশিন দিয়ে যেই থেরাপিটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে রেডিওথেরাপি, মানে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি। দেখা যায় এক্ষেত্রে অনেকগুলো মেশিন রয়েছে। মেশিনগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে এটা স্পেসিফিকভাবে শুধুমাত্র ক্যান্সার কোষকে ধ্বংস করে এবং ক্যান্সার কোষের আশেপাশের যেই অর্গান অ্যাট রিস্ক, সেই অর্গান অ্যাট রিস্কগুলোকে সেভ করে, অর্থাৎ অর্গানগুলোকে সেভ করবে এবং আশেপাশের কোষগুলোকে ধ্বংস করবে। প্রিয় দর্শক, তো এই যে টেকনিক, এই টেকনিকটার কারণেই রেডিওথেরাপি বিভিন্ন রকম হয়ে থাকে। যদিও তাদের এনার্জিটা সেম, বাট মানে মোড অফ অ্যাপ্লিকেশন এটা ডিফারেন্ট হওয়ার কারণে এই জিনিসগুলো, টেকনিকগুলো আসলে ভ্যারি করে। যেমন আমরা যদি বলি 2D রেডিওথেরাপি, অধিকাংশ গভর্নমেন্ট সেক্টরে দেখা যায় যে 2D রেডিওথেরাপি বা হাতে এঁকে এক্স রে ইমেজের মাধ্যমে দেখে বা ফিজিক্যালি দেখে সেখানে রেডিওথেরাপি প্রয়োগ করা হয়। আবার দেখা যায় যে অধিকাংশ তারপরে দেখা যায় যে 3D CRT বা 3 ডাইমেনশনাল রেডিওথেরাপি আসলো তারপরে, সেটার মাধ্যমে আসলে আমাদের বডির ইমেজটাকে এবং ভিতরের ইমেজটাও দেখে একটা রেডিওথেরাপি দেওয়া হয়। বাট এখানেও ওএআর কন্ট্রোলটা খুবই পোর এবং 2Dর মতোই অনেকটা, যে ওএআর কন্ট্রোলটা খুব একটা করা যায় না, যদিও আমরা ডোজ দেখতে পারি যে ওএআর এ কতটুকু পাচ্ছে। সবচেয়ে ভালো যেটা বা অ্যাডভান্স টেকনোলজি যেটুকুকে বলা হচ্ছে সেগুলো আসলে ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি বা ভলিউমেট্রিক আর্ক থেরাপি এবং আইজিআরটি টেকনিকের মাধ্যমে, ইমেজ গাইডেড টেকনিকের মাধ্যমে এটা উন্নত এই রেডিওথেরাপিটা দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের বডির ইন্টারনাল অর্গান অ্যাট রিস্ক, যেমন মনে করেন আপনি ব্রেস্ট ক্যান্সার বা আপনি ব্রেস্টে কোনো রেডিওথেরাপি দিচ্ছেন, বা কোনো একটি অর্গান আপনি লাংসের রেডিওথেরাপি দিচ্ছেন। লাংসের রেডিওথেরাপি দিলে আপনি হার্ট কতটুকু ডোজ পাচ্ছে, লাংসের অন্য জায়গা কতটুকু ডোজ পাচ্ছে, সেই ডোজটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। তো এভাবে আসলে আপনি ইমেজ গাইডেড রেডিওথেরাপি বা আইএমআরটি বা ভিম্যাট এগুলো দেওয়া হয়। আইএমআরটি টেকনোলজিতে অনেকগুলো ফিল্ড ইউজ করা হয় এবং একটা ভলিউম ক্রিয়েট করা হয়, যেখানে আসলে একটি টার্গেট ভলিউম থাকে, যেখানে আমরা অপটিমাম ডোজে রেডিওথেরাপি দিয়ে থাকি। আর এই যে ভলিউমগুলো, এই ভলিউমে আমরা সবচেয়ে অপটিমাম ডোজটা দিয়ে থাকি। আর ভলিউমের বাইরে যেটি অর্গানেট রিস্ক, সেখানে সবচেয়ে কম ডোজ যাতে পাই সেটা আমরা এনশিওর করি।
তো এরপরে ভলিউমেট্রিক আর্ট থেরাপি যেটা, সেটা হচ্ছে আমাদের রেডিওথেরাপি মেশিনটা, এটা আর একটু অটোমেটেড, যেখানে রেডিওথেরাপি মেশিনটা ঘুরে ঘুরে গ্যান্ট্রিটা ঘুরে ঘুরে রেডিওথেরাপি দেয়, এবং এক্ষেত্রে আসলে এটা খুব অল্প সময়ে হয়ে যায় এবং অ্যাডভান্স টেকনিকে এটি করা যায়, এবং প্রিসাইজলি এটার ক্ষেত্রেও বিভিন্ন মিড লাইন স্ট্রাকচারগুলো আমরা এটা খুব ভালোভাবে এটা ডোজ বিল্ড আপ করতে পারি এবং অর্গান অ্যাট রিস্কে আমরা সেভ করতে পারি। তবে সবচেয়ে আধুনিক টেকনোলজি যদি বলেন, যেটা আসলে মানে ইমেজ গাইডেড রেডিওথেরাপি বা 4D রেডিওথেরাপি বলা যায় এটাকে, যেটা আসলে মোশনটাকে ম্যানেজমেন্ট করতে পারে, সেটি হচ্ছে টমোথেরাপি। এবং টমোথেরাপি আসলে এটা ভলিউমেট্রি, এটা আসলে মানে রেডিওথেরাপির ক্ষেত্রে যেই ইন্টারনাল যে অর্গান যে মোশনটা থাকে, যেমন মনে করেন ব্রেস্ট ক্যান্সার বা লাং ক্যান্সারের ক্ষেত্রে ধরুন যে আমরা যখন রেডিওথেরাপি দেই তখন রেসপিরেটরি মুভমেন্টের কারণে কিন্তু বেশ ভালোই মুভমেন্ট হয়, এবং সেই মুভমেন্টটার কারণে আসলে তার টার্গেট ভলিউম এবং অর্গান অ্যাট রিস্কের পজিশন কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, যেটাকে আসলে অন্য যে টেকনিকগুলো রয়েছে সেটাতে আসলে ট্র্যাকিং করা সম্ভব নয়। তো এই মোবাইল স্ট্রাকচারের ক্ষেত্রে আসলে টমোথেরাপির খুবই উপযোগিতা রয়েছে। এক্ষেত্রে এটি টার্গেট অর্গানকে ট্র্যাক করতে পারে এবং ট্র্যাক করে টার্গেট ভলিউমকে ট্রিটমেন্ট দিতে পারে, এবং ওয়ার ডোজ, অর্গান অ্যাট রিস্ক ডোজটা মিনিমাম পর্যায়ে দিতে পারে, এবং সবচেয়ে প্রিসাইজ, অটোমেটেড এবং এআই গাইডেড থেরাপি যদি বলেন সেটি হচ্ছে টমোথেরাপি, এবং এটি মানে খুব অল্প সময়ে দেওয়া সম্ভব। অর্থাৎ এখানে আইএমআরটি টেকনোলজি ইউজ করা হয় এবং খুব অল্প সময়ে কিন্তু এই রেডিওথেরাপিটা এআই গাইডেড, এবং আপনার অ্যাডাপটিভ রেডিওথেরাপি পসিবল হয়। আপনার ভলিউমটা যদি শ্রিঙ্ক করে, রেডিওথেরাপি দেওয়ার মাধ্যমে ভলিউমটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে, তো সেক্ষেত্রে এই শ্রিঙ্কটা কিন্তু তার সাথে অ্যাডাপ্টেশন করে ভলিউম সাইজ ছোট হয়ে কিন্তু এটা রেডিওথেরাপিটা দিতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে অর্গান রিস্ক বেশি পেয়ে যাওয়া বা টার্গেট ভলিউমে কম পেয়ে যাওয়া এরকম সম্ভাবনা আসলে থাকে না বললেই চলে। তো সবচেয়ে আধুনিক টেকনোলজি যদি বলেন, ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে বেস্ট টেকনোলজি, ওয়ান অফ দ্য বেস্ট টেকনোলজি বলা যেতে পারে, সেটা হচ্ছে টমোথেরাপি। এবং প্রিসিশন অনকোলজি যেটা, সেটা আসলে টমোথেরাপির উপরই আসলে নির্ভর করে, কারণ এখানে মোশন ম্যানেজমেন্ট, টিউমার ট্র্যাকিং এর ব্যাপারটা অ্যাড হয়েছে, তো যেটার মাধ্যমে আসলে আমরা সবচেয়ে ভালো রেডিওথেরাপিটা আমরা দিতে পারি অর্গানিক রিস্ককে সেভ করে। যেমন মনে করেন যে আমি যদি উদাহরণ দেই, লেফট ব্রেস্টে যাদের টিউমার, তাদের কিন্তু ব্রেস্ট চেস্ট ওয়াল, আমরা যখন ব্রেস্ট কেটে ফেলি, অপারেশন করে ফেলি, অপারেশনের পরে কিন্তু তার চেস্ট ওয়ালের সাথেই তার হার্টটা লাগানো থাকে। অর্থাৎ এমত অবস্থায় আমরা যদি 2D রেডিওথেরাপি বা 3D রেডিওথেরাপিও আমরা যদি দেই, তাহলে দেখা যায় যে তার টিউমার মোশনের কারণে হতে পারে যে হচ্ছে হার্টের ওভারডোজ হয়ে যেতে পারে, এবং হার্টের অ্যাপেক্সটা কিন্তু জাস্ট চেস্ট ওয়ালের সাথে লাগানো থাকে। অর্থাৎ হার্টের যেই পাওয়ার স্টেশন, পাওয়ার হাউস বা পাম্পিং ক্যাপাসিটি যেটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্ট, টিপ অফ দ্য হার্ট, যেটা আমরা বুকের পালসটা আমরা যেটা বুঝতে পারি। তো সেই জায়গাটাই আসলে রেডিয়েশন ডোজটা যদি বেশি হয়, তাহলে এই পেশেন্টগুলো পরবর্তীতে কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, এবং কার্ডিয়াক তাদের কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ এবং কার্ডিয়াক মরবিডিটি এবং মর্টালিটি কিন্তু তাদের বেড়ে যায়। অর্থাৎ আমি বলবো যে লেফট ব্রেস্ট যাদের ক্যান্সার ছিল তাদের জন্য টমোথেরাপিটা খুবই উপযোগী, এবং লেফট লাং এর ক্ষেত্রেও বা লাংসের ক্ষেত্রেও আসলে টমোথেরাপি খুবই উপযোগী একটি থেরাপি, এবং ওভারঅল অ্যাডভান্স টেকনোলজি বলতে এটাকেই আসলে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি ইন্টারনাল রেডিওথেরাপির কথা যদি আলোচনা করি, ইন্টারনাল রেডিওথেরাপি যেটা, সেটা হচ্ছে আমরা ব্র্যাকিথেরাপি বলি। আমাদের দেশে সাধারণত মানে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারের ক্ষেত্রে আমরা ব্র্যাকিথেরাপিটা আমরা ব্যবহার করে থাকি, পারফেক্টলি ইউজ করা হয়ে থাকে। তো সেই ব্র্যাকিথেরাপির ক্ষেত্রে আসলে শরীরের ইন্টারনালি একটি প্রোব প্লেস করা হয়, যেখানে আসলে মানে কোবাল্ট বা ইরিডিয়াম আইসোটোপ ব্যবহার করে সেখান থেকে রেডিয়েশনের মাধ্যমে
টিউমারের ভিতর থেকে আসলে টিউমার কোষগুলোকে, ক্যান্সার কোষগুলোকে আসলে ধ্বংস করে ফেলা হয়। তো সেটাকে আসলে বলা হচ্ছে ব্র্যাকিথেরাপি বা ইন্টারনাল ইন্ট্রাক্যাভিটারি রেডিওথেরাপি। তো এরকম আরও অর্গানের ক্ষেত্রে আসলে ব্র্যাকিথেরাপি প্রয়োগ করা হয়, যদিও আমাদের এগুলো খুব ইফেক্টিভলি সবসময় হয় না। তবে সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা নিয়মিত এটা আমরা করেই থাকি। এরপরে আসেন ইলেকট্রন থেরাপি। ইলেকট্রন থেরাপি হচ্ছে এক ধরনের ইলেকট্রন হচ্ছে এক ধরনের পরমাণুর মৌলিক কণিকা। সেই কণিকা দিয়ে আমরা এটা খুবই লাইট ওয়েট, এটা দিয়ে আমাদের যে সুপারফিশিয়াল টিউমারগুলো রয়েছে, বডির যে সুপারফিশিয়াল টিউমারগুলো রয়েছে, যেমন স্কিন ক্যান্সার বা কোথাও বুস্ট করা যাবে, এরকম স্কিন ক্যান্সারগুলোতে আমরা আসলে দিয়ে থাকি, আমরা ইলেকট্রন থেরাপি প্রয়োগ করে থাকি। তো এগুলো মোটামুটি আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি। আরও অনেক আছে, যেমন রেডিও আয়োডিন অ্যাবলেশন আছে, যেটাকে আমরা আসলে মেটাবলিক রেডিওথেরাপি বলতে পারি, বা যেটা ইনজেকশনের মাধ্যমে আসলে যে রেডিওথেরাপিটা দেওয়া হয়। আমরা আয়োডিন 131 এটা আমরা ব্যবহার করি, এবং বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের সরকারিভাবে এই ঔষধটি আসলে চিকিৎসাটি করা হয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড, ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ম্যালিগন্যান্সি, বিশেষ করে ফলিকুলার অ্যান্ড প্যাপিলারি যেই থাইরয়েড ক্যান্সার আছে, সেখানে আমরা আসলে মেটাবলিক রেডিওথেরাপি বা রেডিও আয়োডিন অ্যাবলেশন আমরা করে থাকি। প্রিয় দর্শক, আমি ক্যান্সার রেডিওথেরাপি নিয়ে কথাবার্তা বলতেছিলাম। আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা রেডিওথেরাপি, টমোথেরাপি, রেডিওথেরাপি ব্যাপারে যে কোনো প্রশ্ন করতে পারেন। রেডিওথেরাপি নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। এই টপিকসে আপনারা প্রশ্ন করবেন সেই কামনা করি। তো আসুন আমরা প্রশ্নগুলো দেখি। সাদিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো আশা করি। সর্দার ফোরকান আহমেদ, স্যার হেড নেক ক্যান্সারের চিকিৎসায় মহাখালীতে রেডিওথেরাপি সিরিয়াল পেতে 1 বছরের বেশি সময় লাগে, সেক্ষেত্রে কি করণীয়, কোথায় দিতে পারবো? আমি ডক্টর হিসেবে অবশ্যই বলবো আপনি দ্রুত চিকিৎসা নিয়ে ফেলবেন, টাইমলি চিকিৎসা নিয়ে ফেলবেন। তা না হলে আপনার রিকারেন্স রিস্ক বেড়ে যাবে। আপনার টিউমার ডিজিজ প্রোগ্রেশনটা শুরু হয়ে গেলে তখন কিন্তু আর আপনাকে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সেক্ষেত্রে আপনি দ্রুত রেডিওথেরাপি যেভাবে নেওয়া যায় সেভাবে নিয়ে ফেলতে পারলে ভালো হয়। রশিদুল ইসলাম বলেছেন, কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। শাহাদ হোসেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। শোয়েব আক্তার, তিনি বলছেন, আসসালামু আলাইকুম স্যার, রেডিয়েশন খরচ কিরকম? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রেডিয়েশন খরচ যদি আমরা বলি, তাহলে রেডিয়েশন খরচ তো আসলে ডিপেন্ড করে, এই বললাম যেটা মেশিনগুলো আপনার তাদের প্রিসিশনের উপরে ডিপেন্ড করে আসলে খরচটা বেড়ে যায়। তো আপনি কোন মেডালিটি বা কোনটা নেবেন তার উপর ভিত্তি করে আসলে খরচটা একটু ভ্যারি করে। সাদিয়া ইসলাম, জি স্যার, আমার জন্য এজন্য আমি টমোথেরাপি প্রেফার করি, যাতে পরবর্তী হার্টে কোনো সমস্যা না হয়। হ্যাঁ সাদিয়া, ধন্যবাদ, তুমি টমোথেরাপি নিয়েছো তোমার হার্টটাকে বাঁচানোর জন্য। আমরা সেভাবেই দিয়েছি যাতে তোমার হার্টে কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে ভালো করুক। আচ্ছা, গোলাম আজম, তিনি বলছেন, স্যার আসসালামু আলাইকুম, আমার টমোথেরাপি পরবর্তী ফলো আপ 7 তারিখ। আচ্ছা, জানতে চাচ্ছিলাম সামনের চিকিৎসাগুলো কেমন হতে পারে, খরচ কেমন হতে পারে, যদি আইডিয়া দিতেন। হ্যাঁ, তোমার রোগীর টমোথেরাপি শেষ এবং তার আগে তুমি সার্জারি করেছো, তো এটা আসলে আমাদের চিকিৎসা মোটামুটি মেইন চিকিৎসা শেষ। এরপরে ফলো আপে থাকতে হবে এবং কিছু টিকেআই বা কিছু ওরাল মেডিসিন তোমাকে দেওয়া হতে পারে। তো আসলে আমরা ইনশাল্লাহ সেটা আলাপ করব। আব্দুর রহিম, স্যার আমার আব্বুর ওরাল ক্যান্সার হয়েছে, গালে ক্ষত হয়েছে, প্রচুর জ্বালা যন্ত্রণা করে, জ্বালা যন্ত্রণা কমানোর কোনো ঔষধ আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। ওরাল ক্যান্সার এবং গালে ক্ষত হয়েছে, জ্বালা যন্ত্রণা করে বলছেন, অবশ্যই আপনার প্রাইমারি অনকোলজিস্ট তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। ব্যথার তো অনেক ধরনের ওষুধই আছে, কিন্তু আসলে কারণটা জানতে পারলে ভালো হতো আর রোগী দেখতে পারলে ভালো হতো। তবে আপনার বেশি হলে আপনি অবশ্যই একটি ভল্টালিন সাপোজিটরি নিতে পারেন, তাহলে আপনার ওরাল ক্যান্সারের যন্ত্রণাটা একটু কমতে পারে।
ওয়াদুদ আহমেদ, হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। রুচি বাড়ানোর জন্য সিরাপ খাবে? হ্যাঁ, রুচি বাড়ানোর জন্য সিরাপ অবশ্যই খেতে পারবে। যদি অরুচি হয় অবশ্যই খেতে পারবেন। সেই সিরাপ মেজিস্ট্রল অ্যাসিটেট বিভিন্ন কোম্পানি রয়েছে, আপনি এটা 2 চামচ করে 2 বেলা খেতে পারবেন। ফারুক, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। এবং আমি রেডিওথেরাপি সম্পর্কে আপনাদেরকে আজকে জানাচ্ছিলাম। আমি আশা করব আপনারা রেডিওথেরাপির উপরে আপনাদের প্রশ্নগুলো করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তার উত্তর দিতে। তো প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আমরা বিভিন্ন সময় ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করি, যেটা আসলে রোগীদের জন্য বেনিফিশিয়াল হবে এবং ক্যান্সার রোগীর জন্য একটি সুন্দর পৃথিবী বা অনুকূল একটি পৃথিবী গড়ে উঠবে। সেই জন্যই আমরা আমাদের ক্যান্সার আনসার লাইভগুলো করে থাকি। তো প্রিয় দর্শক, আজকে যারা ক্যান্সার আনসার লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আমি সবার উত্তরই দিয়েছি। এখন পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।